হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা CC1 বা মাইনর 1 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা 2023 সালে মাইনর যাদের পেপার আছে তোমাদের এসেছিল, অর্থাৎ এটা তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারতের প্রাচীন ইতিহাসে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে রাজনৈতিক বিকাশের একটি নতুন অধ্যায় সূচিত হয়। এই সময় গড়ে ওঠে ষোড়শ মহাজনপদ বা 16টি প্রধান রাষ্ট্র, যেগুলি ভারতীয় রাজনৈতিক ইতিহাসের ভিত্তি নির্মাণ করে। বৈদিক যুগের ক্ষুদ্র জনপদগুলির পরিবর্তে বড় আকারের জনপদগুলির উদ্ভব এবং তাদের মধ্যে প্রতিযোগিতা, সংঘর্ষ, জোট গঠনের ঘটনা এই সময়ের অন্যতম বৈশিষ্ট্য। ফলে এই যুগে কেবল আঞ্চলিক শক্তির যুগ না বলে ভারতের রাষ্ট্রবিকাশ ও সাম্রাজ্য গঠনের পূর্বাভাস বলা যায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট, ষোড়শ মহাজনপদের পরিচয় ও বিস্তার। এখানে দেখো, ষোড়শ মহাজনপদ বলতে বোঝানো হয় 16টি সুপ্রতিষ্ঠিত রাজ্যকে, যেগুলি রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক সম্পদ, সামরিক শক্তির মাধ্যমে নিজেদের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিল। অধিকাংশ জনপদই ছিল গঙ্গা যমুনা উপত্যকায় অবস্থিত, যেমন কাশী, কোশল, মগধ, বজ্জী, মল্ল। এছাড়া মধ্য ভারতে ছিল অবন্তী ও চেদি, উত্তর পশ্চিম ভারতে গান্ধার, কম্বোজ, আর দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ অসমক। এর থেকে বোঝা যায় যে মহাজনপদগুলির বিস্তার সমগ্র ভারত জুড়ে হয়নি, বরং নির্দিষ্ট কিছু অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। এর ফলে অঞ্চলভিত্তিক শক্তির কেন্দ্র গড়ে ওঠে এবং তারা পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত। এবারে পরের পয়েন্ট কি আছে দেখো, রাজ্যগুলির বৈশিষ্ট্য ও গুরুত্ব। এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আর আমাদের নোটসের কোয়ালিটি দেখতে পাচ্ছ কি আছে। আর কলেজে তোমাদের এই ধরনের কোয়ালিটির নোটস লিখতে হবে, যা তা লিখলে তোমরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কখনোই নম্বর পাবে না। দেখো, রাজ্যগুলির বৈশিষ্ট্য ও গুরুত্ব, এই পয়েন্টটা দেখো। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে মগধ ছিল রাজনৈতিক শক্তি সঞ্চয়ের কেন্দ্র। ভৌগোলিক অবস্থান, উর্বর জমি, লৌহ আকরিকের সহজলভ্যতা এবং দক্ষ শাসন ব্যবস্থার ফলে মগধ দ্রুত অন্যান্য জনপদকে ছাড়িয়ে যায়। রাজগৃহ ছিল এর রাজধানী, যা পরে পাটলিপুত্রে স্থানান্তরিত হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, কাশীও ছিল শক্তিশালী জনপদ, যার রাজধানী বারাণসী শিক্ষা ও বাণিজ্যের কেন্দ্র হিসাবে প্রসিদ্ধ ছিল। কোশল রাজ্য অযোধ্যা ও শ্রাবন্তীকে কেন্দ্র করে বিকশিত হয় এবং দীর্ঘদিন কাশীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল। বজ্জী ছিল একটি উল্লেখযোগ্য প্রজাতান্ত্রিক জনপদ, যার রাজধানী বৈশালী। এখানে লিচ্ছবি, বিদেহ এবং জ্ঞাতিক প্রভৃতি গোষ্ঠীর সমন্বয়ে একটি সম্মিলিত রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে। মল্লরা কুশীনগর ও পাবা অঞ্চলে বাস করত এবং রাজনৈতিকভাবে তারা ছিল প্রজাতান্ত্রিক। এই অঞ্চলের গুরুত্ব বৌদ্ধ ধর্মের ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িত। অবন্তী ছিল মধ্য ভারতের শক্তিশালী জনপদ, যা উত্তর ও দক্ষিণে বিভক্ত ছিল। অন্যদিকে গান্ধার ও তক্ষশিলা শিক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হিসাবে খ্যাতি অর্জন করে। তারপর কি বলা হচ্ছে দেখো, রাজতন্ত্র ও প্রজাতন্ত্রের সহাবস্থান। ষোড়শ মহাজনপদের বিশেষ বৈশিষ্ট্য ছিল রাজতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সহাবস্থান। অধিকাংশ জনপদ ছিল রাজতান্ত্রিক, যেমন মগধ, কাশী, কোশল, যেখানে রাজাই ছিল সর্বময় শাসক। কিন্তু বজ্জী, মল্ল, সাক্ষ্য, তারপরে দেখো কলিয়দের মতো প্রজাতান্ত্রিক জনপদে রাষ্ট্র পরিচালনা করা হতো গণসমাবেশ ও সভার মাধ্যমে। আর এই প্রজাতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতার কিছু নিশ্চয়তা ছিল। রাজনৈতিক অংশগ্রহণের সুযোগও তুলনামূলকভাবে বেশি ছিল। এর ফলে এই অঞ্চলে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়। জৈন ও বৌদ্ধ ধর্মের উত্থান এই রাজনৈতিক কাঠামোর একটি ফল। এবার দেখো, মগধের প্রাধান্য ও ঐক্যের প্রচেষ্টা।
যদিও ষোড়শ মহাজনপদগুলির অস্তিত্ব থেকে স্পষ্ট হয় যে সেই সময় ভারত রাজনৈতিকভাবে বিভক্ত ছিল, কিন্তু এই বিভক্তের মাঝেই ঐক্যের বীজ নিহিত ছিল। মহাজনপদগুলির মধ্যে ক্রমাগত সংঘর্ষ প্রতিযোগিতা থেকে যে শক্তিশালী রাষ্ট্র উঠে আসে তা ছিল মগধ। ভৌগোলিক সুবিধা, প্রাকৃতিক সম্পদ, শক্তিশালী শাসক এবং প্রশাসনিক দক্ষতার কারণে মগধ ধীরে ধীরে অন্য সব জনপদকে অতিক্রম করে এবং প্রাচীন ভারতে প্রথম বৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠার পথে এগোয়। পরবর্তীকালে মগধই প্রথম সাম্রাজ্যের ভিত্তি রচনা করে, যা সমগ্র উত্তর ভারতের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করেছিল। উপসংহারে কি লিখবে? ষোড়শ মহাজনপদ প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই জনপদগুলির মধ্যে প্রতিযোগিতা, সংঘর্ষ, জোট গঠন, রাজতন্ত্র ও প্রজাতন্ত্রের সহাবস্থান, বাণিজ্যিক উন্নয়ন এবং ধর্মীয় আন্দোলনের উত্থান ভারতের সামাজিক রাজনৈতিক জীবনে গভীর প্রভাব বিস্তার করে। বিশেষত মগধের উত্থান ভারতের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা ঘটে। তাই ষোড়শ মহাজনপদ কেবল আঞ্চলিক শক্তির বিকাশ নয়, বরং পরবর্তী রাজনৈতিক ঐক্যের ভিত্তি স্থাপনকারী এক অনন্য পর্ব। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।